কারণ আমি জানি, আমি বলে দিচ্ছি। আরেকটা কথা আমি অ্যাড করি, সেখানে বলা হয়েছে যে ইডির পারমিশন নিয়ে নাকি মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে এসেছে। আপনাকে বলি, ইচ্ছা করে বেশ কয়েকদিন আগে এই মামলা গ্রহণ করে। প্রথমত ওরা মেনটেনেবল পয়েন্টে বলেছিলেন, সেটা সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে গ্রহণ করেননি এর আগে, এবং উল্টে যে কমেন্ট গুলো করছিলেন লাইভ লতে সবাই দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাই না। কলকাতা পুলিশ যেভাবে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল, তার উপরে স্টে লাগিয়ে দেন। এটা প্রথম শুনানির দিন হয়, এবং সেদিন রাজ্য সরকার, রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয়, এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে। নইলে হিয়ারিং শুরু হতে পারবে না, হিয়ারিং কনক্লুড হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে, লেট ইভিনিং এর রাত্রে। তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার, তারা এর উত্তর দেওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, হলফনামাতে আরেকটা প্রমাণ, এবং এতেও তিনি, আমি মনে করি, নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেনসিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে, মানে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব না, আমি জানিও না, আমার সাবজেক্ট না। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। যে ইলেকট্রনিক্স চ্যানেল প্রশ্ন করেছেন, আপনাদের যে গ্যালারি বা আর্কাইভে যেটা আছে চালিয়ে দেখবেন, তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন, আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপও উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, ওনার ভঙ্গিতে উনি বলেছেন। আমি ওগুলো সব নিয়ে নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি, নিয়ে নিয়েছি, আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি ধরবো। মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায়, ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। ওনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা
আর ওনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছিল বামেরা। ওরা দীর্ঘদিন ধরে কংগ্রেসকে আহ্বান করছিল জোটে এসো জোটে এসো জোটে এসো, সাড়া দিচ্ছিল না। মোহাম্মদ সেলিম নিজেই বলে দিলেন এই জোট হচ্ছে না। বিজেপি কিভাবে দেখছে কংগ্রেসের আমি প্রথমত বলি ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড না। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তনপন্থী ভোটার এবং বিশেষ করে সনাতনীদের রাষ্ট্রবাদীদের কাছে বলবো যে আপনারা যদি 21 এবং 24-এর ভোটের বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 21-এ 55 থেকে 60টি আসন মূলত রাষ্ট্রবাদী এবং হিন্দু এবং যারা প্রাণের ভয়ে বাংলাদেশ থেকে 47-এর সময় থেকে এসেছেন শরণার্থী, হিন্দু শরণার্থী, তাদের ভোটই 20-25-30 হাজার করে কেটে সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন। এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোন মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আপনারা উল্টে দেখবেন যাদবপুরের সৃজন বাবু থেকে দমদমের সুজন বাবু প্রত্যেকেই এমন এমন প্রায় 11 থেকে 12টি লোকসভা আসন রয়েছে মূলত হিন্দু ভোট এবং রাষ্ট্রবাদী ভোটারদের যারা মৌলবাদ, জঙ্গিবাদ এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজকে আমরা মনে করি সমর্থন করে না, তাদেরকে নো ভোট টু বিজেপি এবং নানাভাবে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা ফিরে আসছি, আমরা দমদম জিতছি, আমরা ব্যারাকপুর জিতছি, আমরা যাদবপুর জিতছি, আমাদের শূন্য কাটছে, সেলিম সাহেব আমাদের জিতছেন, তার আসন তো পাক্কা হয়ে গেছে, এইসব নানা কথা বলে যারা তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে চান তাদের একটা অংশকে বিভ্রান্ত করে 6% ভোট কেটে আরো 12টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন। আমরা আশা করব এবারের ভোটে তারা সেলিম সাহেব, সুজন বাবুদের এই ধরনের তত্ত্ব কথায় বিশ্বাস করবেন না, আপনারা ভোট নষ্ট করবেন না, আপনারা নো ভোট টু মমতা করুন এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য এবং প্রকৃত বিকল্প, এটা ইতিমধ্যে প্রমাণিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।